আচ্ছা, এই ব্যাপারটা মানে আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করব এটা খুবই ইন্টারেস্টিং, এবং এই ধরনের জিনিস তোরা মানে এক্সাক্ট সায়েন্সটা না জানলেও এরকম টাইপের জিনিসপত্র নিয়ে আমরা কিন্তু ডিসকাস বিভিন্ন সময় করে থাকি। যেমন ধর, এই কোশ্চেনটা তোদের মাথায় কি কখনো এসেছে যে আমরা দিনে ঘুমাই না কিন্তু রাত্রে আমরা একটানা অনেকক্ষণ ঘুমাই? তো এটা কি শুধুমাত্র আমার চয়েস যে আমি মানে চাইলে কি কেউ উল্টোটাও করতে পারে, মানে সে সারা রাত্রি কাজ করলো এবং দিনের বেলা ওই একই সময় ঘুমালো, মানে 7 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমালো, এটা কি একজন লোক করতে পারে? বা সে যদি এটা করে তাহলে কি তার হেলথটা একই রকম থাকবে, নাকি এটার পেছনে মানে এমন কিছু আছে যে এই ব্যাপারটাকে কন্ট্রোল করছে? বা মানে রাতে ঘুমানোটাই ভালো, বা রাতে এক্স্যাক্টলি কটার সময় ঘুমালে সেটা সায়েন্টিফিক্যালি খুব ভালো হবে, এইরকম কোনো ব্যাপার আছে কিনা? মানে সোজা কথা হচ্ছে যে আমাদের বডির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ক্লক আছে কিনা, যেই ক্লকটাকে মেনে চললে আমি সব থেকে বেশি হেলদি এবং ফিট থাকতে পারবো। ঠিক আছে, এটা একটা খুব জিনিস যেটা লোকে মাঝে মাঝে আলোচনা করে। আরেকটা জিনিস, সেটা অবশ্য তোরা ডাইরেক্টলি এখন এক্সপিরিয়েন্স করিসনি, সেটা হচ্ছে মানে সে জিনিসটাকে বলে জেট ল্যাগ। জেট ল্যাগ ব্যাপারটা কেউ জানিস, মানে বা শুনেছিস কখনো জেট ল্যাগ জিনিসটা কি, কোনো সিনেমায় বা কোথাও? শুনেছি। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, শুনেছি। হ্যাঁ, বল 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 তো জেট ল্যাগ কি জিনিস? ওই যে ট্রেনে করে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো হ্যাঁ, মানে হ্যাঁ, কোথাও যায়, হ্যাঁ, তারপরে এর জন্য যে ক্লান্তি বা এই ভাবতে আসে, ওইটাকেই তো জেট ল্যাগ বলে। এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক না, ওই ওই জার্নির জন্য ক্লান্তি নয় কিন্তু জেট ল্যাগ। জেট ল্যাগ ব্যাপারটা হচ্ছে যে ধর একটা লোক আমেরিকায় থাকে, আমেরিকা থেকে ইন্ডিয়াতে এলো। এখন ইন্ডিয়াতে যখন দিন তখন তো আমেরিকাতে রাত, আর ইন্ডিয়াতে রাত হলে আমেরিকাতে দিন। তাহলে ওই সময়ে তার মানে সে তো আমেরিকায় যখন থাকতো আমেরিকার দিনে জাগতো আর আমেরিকার রাতে ঘুমাতো। তারপর তো সে ইন্ডিয়াতে এলো। তো এই ঘুমানো আর জাগাটা যদি পুরোপুরি আমাদের চয়েসই হতো, যে আমি আমার ইচ্ছা মতন ঘুমালাম, সারাদিনে যে কোনো 8 ঘন্টা ঘুমিয়ে নিলাম, আর বাকি সময় আমি জেগে থাকলাম, এটা যদি পুরোটাই জাস্ট আমার চয়েস হতো, তাহলে কিন্তু জেট ল্যাগ জিনিসটা এতটা সিরিয়াস হতো না। মানে আমেরিকা থেকে ইন্ডিয়াতে এলো, তারপরে ইন্ডিয়াতে দিনের মধ্যে কোনো একটা সময় ঘুমিয়ে নিল, বাকি সময় জেগে থাকলো। বাস্তবে কিন্তু সেটা হয় না। বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে আমেরিকার দিনরাত অনুযায়ী তার যেই সময় ঘুমানো উচিত ছিল, ইন্ডিয়াতে থাকলেও অনেক বেশ কিছুদিন ধরে তার ওই সময়ই ঘুম পায়, মানে আমেরিকার রাত যখন সেই সময়ই তার ঘুমটা পায়। সে সে যতই অন্য সময় ঘুমিয়ে নিক না কেন, এবং আমেরিকার যখন দিন তখন ইন্ডিয়াতে সে চেষ্টা করলেও ঘুমাতে পারে না। এই সমস্যাটাকে জেট ল্যাগ বলে, এবং এটা একদিন দুদিন না, এটা বেশ কয়েকদিন, কারোর কারোর ক্ষেত্রে 7 দিন, 14 দিনও থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো থেকে একটা মানে আইডিয়া পাওয়া যায় যে তাহলে এমন হতে পারে। ও, এই জিনিস, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে অবশ্যই এজিং। আমাদের সকলেরই বয়স হয়, ঠিক আছে, সময় বয়ে যাচ্ছে এবং আমাদেরও বয়স হচ্ছে, কোষগুলো ম্যাচিওর করছে এবং ধীরে ধীরে বয়স হচ্ছে। তো এই যে কোষগুলো ম্যাচিওর করছে, মানে আমি যদি অন্যান্য পার্টিকেলের ক্ষেত্রেও ভাবি যে প্রত্যেকটা পার্টিকেলেরই মানে সাব অ্যাটমিক পার্টিকেলেরই একটা লাইফ টাইম থাকে। মিউনের একটা লাইফ টাইম থাকে, পায়নের একটা লাইফ টাইম থাকে, আমরাও বিভিন্ন পার্টিকেলের সমষ্টি, তো আমাদেরও একটা লাইফ টাইম আছে। তো এই যে ব্যাপারটা, মানে আমি কি রেটে বুড়ো হব, বা কি রেটে আমি মানে ডিগ্রেডেশন হবে আমার সেলের, এবং তারপরে আমি আস্তে আস্তে আর কি ইয়ে হবে, পরলোক গমন করবে একটা লোক, এই যে রেটটা, রেট অফ এজিং, তো প্রশ্ন হচ্ছে এই ব্যাপারটা কে কন্ট্রোল করে? মানে ধীরে ধীরে বুড়িয়ে যাচ্ছে বা কেউ তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছে, এই এই ব্যাপারটা অ্যাকচুয়ালি এটা কি মানে বাইরের পরিবেশের উপর নির্ভর করে, আমি কি খাচ্ছি তার উপর, আমার লাইফস্টাইল হ্যাবিট, নাকি আমার বডির ভেতরে এমন কিছু আছে যে এই ব্যাপারটা কন্ট্রোল করছে? মানে সেম অ্যাপ্লাইজ ফর মিউন বা পায়ন। মিউন, একটা মিউনের লাইফ টাইম হয়তো 5 মাইক্রোসেকেন্ডস,
তো এই যে 5 মাইক্রোসেকেন্ড পরে যে মিউ1টা ইয়ে হয়ে যাবে, ডিকে করে যাবে, তো এই ব্যাপারটাকে মানে কে কন্ট্রোল করছে, মিউ1 এর ভেতরের কি জিনিস, তো ওই জিনিসটাকেই হাইপোথেটিক্যালি বলা হয় ক্লক। মানে মিউ1 এর ভেতরে একটা ইন্টারনাল ক্লক আছে, সেই ইন্টারনাল ক্লকই ওই টাইমটাকে মানে টাইমটার হিসাব রাখছে, ঠিক আছে। এবং আমাদের ক্ষেত্রেও রেট অফ এজিং, সেটা আমাদের ভেতরে একটা ইন্টারনাল ক্লক আছে বা বায়োলজিক্যাল ক্লক আছে, এবং এই ক্লকটা সম্পর্কে আরো ক্লিয়ার আইডিয়া মানে পেয়েছিস তোরা অলরেডি যখন তোরা রিলেটিভিটি পড়েছিস। রিলেটিভিটি পড়ার সময় তোরা দেখেছিস যে চাইলে মিউ1কে 5 মাইক্রোসেকেন্ডের থেকেও বেশি সময় ধরে টিকিয়ে রাখা যেতে পারে যদি তার ইন্টারনাল ক্লকটাকে স্লো করে দেওয়া যায়। অ্যান্ড সেম থিং অ্যাপ্লাইজ ফর হিউম্যানস অ্যাজ ওয়েল। আমার ইন্টারনাল ক্লকটাকেও যদি স্লো করে দেওয়া যায়, তাহলে আমি কিন্তু আমারই বয়সী আরেকটা লোকের থেকে অনেক স্লোলি বুড়ো হব। মানে বুড়ো হব, এজিং কখনোই, এজিং ক্যানট বি স্টপড, কেননা টাইম ক্যানট বি স্টপড। কিন্তু যে কোন রেটে আমি বুড়ো হচ্ছি সেইটা আমার ভেতরের ক্লকটা ঠিক করছে। সেই ক্লকটাকে রিলেটিভিস্টিক্যালি স্লো করা যায়, মানে টাইমকে তো স্লো করাই যায়। এখন তো আমরা জানি যে টাইম জিনিসটা এরকম নয় যে টাইমকে কিছুই করা যায় না বা অ্যাবসলিউট সেটা নয়, তো টাইমকে স্লো করা যায়, সেই অনুযায়ী এজিং এর রেটটাও স্লো হবে। তার মানে একটা কিছু ক্লকের কনসেপ্ট অবশ্যই আছে। এবং ক্লক অ্যাকচুয়ালি কি করে, ক্লকস মেজার টাইম বা সময়ের একটা হিসাব রাখে। সময়ের হিসাব কি করে রাখে, এক একটা ক্লক এক এক রকম, সেটা ডিপেন্ড করছে। কিন্তু সময়ের হিসাব যদি ঠিক মতো রাখতে হয়, তাহলে ক্লকের দুটো জিনিস দরকার হবে। এক হচ্ছে কিছু একটা ঘটনা দরকার হবে, সেটা যে কোনো ঘটনাই হতে পারে। পেন্ডুলাম ঘড়ির ক্ষেত্রে যেমন পেন্ডুলামটা একবার এই প্রান্তে এলো, আরেকবার ওই প্রান্তে গেল, আবার কিছুক্ষণ পরে ফিরে আগের পজিশনে এলো, এই হচ্ছে ঘটনা। এগুলো তো সবগুলোই একটা ঘটনা, ঠিক আছে। এবার মনে কর বালিঘড়ি, বালিঘড়ির ক্ষেত্রে ঘটনাটা কি, এরকম টাইপের একটা জিনিস থাকবে, উপরে বালি আছে, সেই বালিগুলো ঝুরঝুর করে পড়ে একটা নির্দিষ্ট সময় ধরে আর কি নিচে পড়লো, কিছুক্ষণ পরে আমি সেটাকে উল্টে দিলাম, এবার যখন পড়লো তারপরেই আমি এটাকে উল্টে দিলাম, আবার উপর থেকে নিচে বালি পড়লো। তাহলে এটা যেমন একটা অন্য ধরনের ঘটনা। তো কি ধরনের ঘটনা হবে সেটা ক্লকটা কি ধরনের তার উপর ডিপেন্ড করবে। এবং শুধু ইভেন্ট থাকলেই হবে না, তার একটা পিরিয়ডিসিটি বা রেগুলারিটিও থাকতে হবে, যে ওই ঘটনাটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিপিট করা সম্ভব। এইটা যদি না থাকে তাহলে তো সময়ের হিসাব রাখাটা মুশকিল। তাহলে ক্লক ইজ নাথিং বাট সার্টেন ইভেন্টস হুইচ হ্যাপেন ইন আ রেগুলার ম্যানার, ঠিক আছে। তো এইবার আমরা দেখবো যে বায়োলজিক্যাল ক্লক ব্যাপারটা কিরকম, কিভাবে আমাদের বডি সময়ের হিসাব রাখে, এবং তার সঙ্গে ঘুমের একটা গ্রাফ আছে, সেটা আমি দেখাবো। কখন ঘুমানো উচিত, কখনো ঘুমানো উচিত না, কখন পড়াশোনা করা উচিত, এই সব সংক্রান্ত একটা মানে একটা নয়, প্রচুর বায়োলজিক্যাল স্টাডি আছে। আচ্ছা, প্রথম হলো অসিলেটর। অসিলেটর পড়েছিস, আর একটু রিভাইজ করি। ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ বায়োফিজিক্স, oscillators are used to drive the cell division cycle. কি কি কাজে, মানে বায়োলজিক্যাল অসিলেটর গুলো কি কি কাজে ব্যবহৃত হয়? প্রথমত সেল ডিভিশন সাইকেল মানে কি, মানে ধর একটা যে জাইগোট হয়, ডিম্বাণু আর শুক্রাণু মিলে একটা জাইগোট ফর্ম হয়, মানুষেরটা বলছি, সেই জাইগোট অটোমেটিক্যালি সেল ডিভিশন হয়ে আলটিমেটলি সেটা একটা ভ্রূণে কনভার্ট হয়, ঠিক আছে। তো এটা এবার সমস্ত প্রাণীর ক্ষেত্রেই ব্যাপারটা একই, মানে প্রথম ডিম্বাণু শুক্রাণুর মিলন হলো, প্রথম ইয়েটা তৈরি হলো, তারপর সেটা অটোমেটিক্যালি ডিভিশন হয়ে তারপরে একটা বিভিন্ন অর্গানে মানে ভ্রূণে পরিণত হয়, তারপরে সেই ভ্রূণের মধ্যেই বিভিন্ন অর্গান থাকে। তো এই ব্যাপারটা অটোমেটিক হয়, এবং একটা রেগুলারিটি আছে এই ব্যাপারটার মধ্যে, মানে সেল ডিভিশনটা একটা রেগুলার টাইম ইন্টারভ্যাল হয়, মানে একটা কোষ সেটা নির্দিষ্ট
একটা ধর টাইম টি নট সময় পরে এটা দুটো ভাগে ভাগ হয়, আরো টি নট সময় পরে এটা 4টে ভাগে ভাগ হয়, মানে প্রত্যেকটা পার্ট দুটো ভাগে ভাগ হয়। তো এই রেগুলারিটিটা মেনটেন করে অসিলেটর। আচ্ছা, নেক্সট, অসিলেটরস গভর্ন সুইচিং বিটুইন ডে টাইম অ্যান্ড নাইট টাইম। দিনে এবং রাতে আমাদের বডির বিহেভিয়ার চেঞ্জ হয়, এই কারণেই আমরা রাতের বেলায় ঘুমাই। এবং যদি কোনো সময় বা কারোর যদি লাইফস্টাইল এমন হয় যে সে রাতে ঘুমাতে পারছে না, তখন তার শরীরের মধ্যে একটা কি বলবো, মানে ল্যাক অফ কনসিস্টেন্সি, মানে একটা অসামঞ্জস্য তৈরি হয়, মানে বডি ক্লকের সাথে তার ডেইলি হ্যাবিটটা ম্যাচ করছে না, তখন সেটা তার শরীরের উপর প্রভাব ফেলে। সো অসিলেটরস গভর্ন সুইচিং বিটুইন ডে টাইম অ্যান্ড নাইট টাইম। এই অসিলেটর বা ডেইলি ক্লকগুলোকে বলা হয় সার্কাডিয়ান ক্লক বা ডায়ার্নাল অসিলেটর। এই সার্কাডিয়ান রিদম বা সার্কাডিয়ান ক্লক, এটা একটা খুব পপুলার টপিক। এটা নিয়ে ইন্টারনেটে সার্চ দিলে নানান ধরনের জিনিস দেখতে পাবে। এছাড়া আদার এভরিডে অসিলেটরস, একটা খুব বড় উদাহরণ হচ্ছে আমাদের হার্টবিট, যেটা রেগুলার হয়। এছাড়া আমাদের ব্রিদিং প্যাটার্ন, এটাও একটা রেগুলার প্রসেস। তো এগুলো বিভিন্ন কিছু না কিছু ধরনের অসিলেটর দিয়ে এগুলো কন্ট্রোলড হয়, ফলে অসিলেটরস আর ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার বডি ফাংশন। তো যেটা বলছিলাম, developing embryos follow a internal clock and divide on a regular schedule. আচ্ছা, প্রত্যেকটা জিনিসেরই আমরা দেখেছি একটা করে, মানে খুব সিম্পলিফাইড কোনো একটা প্রাণী বা ব্যাকটেরিয়া, ভাইরাস, একটা কাউকে স্টাডি করে সেই জিনিসটা সম্পর্কে আমরা ইনফরমেশন কালেক্ট করি। তো অসিলেটর স্টাডি করার ক্ষেত্রে খুব ভালো মডেল হলো ব্যাং। এমনিতেই ব্যাং কেটেই লোকে লাইফ সায়েন্স শেখে। এই ব্যাঙের এই বিশেষ প্রজাতি, যেটা সাউথ আফ্রিকায় পাওয়া যায়, এর নাম হচ্ছে জেনোপাস ল্যাবিস। এই মডেল ব্যাঙটা ক্ষেত্রে যেটা দেখা যায়, ওর ফার্টিলাইজেশনটা হওয়ার পরে ডিমের সাইজ হচ্ছে 1 মিলিমিটার। ওকে, তারপর ও 20 মিনিট অন্তর ওই ডিমটার মধ্যে যে কোষগুলো আছে সেটা 20 মিনিট অন্তর সেল ডিভিশন হতে থাকে। ইটস আ রেগুলার পিরিয়ডিক প্রসেস। কতক্ষণ ধরে হয়? যতক্ষণ না the egg has been cleaved into 4000 similarly sized cells. So this cell division cycle is controlled by certain oscillators. এবং প্রসিডিউরাল টাইম নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো এই যে ইন্টারনাল ক্লকটা, এই যে সেল ডিভিশনকে কন্ট্রোল করবে, তো এই কন্ট্রোলিংটার জন্য কন্ট্রোলিংটার বেসিক ব্যাপারটা হচ্ছে প্রসিডিউরাল টাইম। মানে প্রসিডিউরাল টাইম ব্যাপারটা কি, যে কোনো একটা বায়োলজিক্যাল প্রসেসে কতটা সময় লাগছে সেটাই হচ্ছে প্রসিডিউরাল টাইম। তো কিছু একটা কোনো একটা প্রসেসের, মানে সেল ডিভিশন সাইকেলের মধ্যে তো অনেকগুলো বায়োকেমিক্যাল প্রসেস আছে। তো কোনো একটা বায়োকেমিক্যাল প্রসেসের জন্য যতটা প্রসিডিউরাল টাইম লাগছে, সেই টাইমটাকে একটু কায়দা করে কন্ট্রোল করে ওই ইন্টারনাল ক্লকটাকে চালনা করা হয়। মানে ক্লকটাকে তো সিনক্রোনাইজ করতে হবে, ক্লকটাকে পরিচালনা করতে হবে। তো the clock starts each cell division with the synthesis of a protein called cyclin. আচ্ছা, এটার একটা ছক আছে, ছকটা আগে দেখাই তো লেখালেখি করে। এইটা হচ্ছে পুরো প্রসেসটা of the cell division cycle. আচ্ছা, তো এই প্রসেসটা কিরকম ভাবে হচ্ছে, অ্যাকচুয়ালি পুরো জিনিসটার জন্য দায়ী হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোটিন which is called cyclin. ক্লকটা কখন স্টার্ট হয়?
what event starts the clock? একটা বিশেষ ধরনের প্রোটিন আছে যে ওই বায়োলজিক্যাল ক্লকটাকে অ্যাক্টিভেট করে, সেই প্রোটিনের নাম হচ্ছে সাইক্লিন। এবং তখন ক্লকটা স্টার্ট হয় এবং ওই ক্লকটা সেল ডিভিশনকেও স্টার্ট করে, মানে পুরো প্রসেসটা শুরুই হয় এই সাইক্লিন নামে প্রোটিনটা সিনথেসিস হওয়ার পর। সাইক্লিনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে সাইক্লিন একটা খুব রেয়ার মেসেঞ্জার আরএনএ থেকে তৈরি। এই ব্যাপারটা তোদের নিশ্চয়ই মনে আছে, এর আগের কোনো একটা ক্লাসে বলেছিলাম যে মেসেঞ্জার আরএনএ থেকেই প্রোটিন সিনথেসিস হয়। যেই জিনিসটাকে বলা হয় ট্রান্সলেশন। ওকে, তো এবার বিভিন্ন ধরনের প্রোটিন, বিভিন্ন ধরনের মেসেঞ্জার আরএনএ থেকে বিভিন্ন ধরনের প্রোটিন সিনথেসিস হবে। তো সাইক্লিন নামের যে প্রোটিনটা সেটা যে মেসেঞ্জার আরএনএ থেকে সৃষ্টি হয়, দ্যাট মেসেঞ্জার আরএনএ ইজ কোয়াইট রেয়ার। তার ফলে এই যে সাইক্লিন তৈরি হওয়ার প্রসেসটা খুব একটা সিম্পল নয় এবং এটা খুব ধীরে ধীরে তৈরি হয়। এই স্পিডটা ইম্পর্টেন্ট, যে সাইক্লিন ইজ ক্রিয়েটেড অ্যাট আ ভেরি স্লো রেট। আচ্ছা, সাইক্লিন ক্রিয়েট হয়, ক্রিয়েট হওয়ার পর সাইক্লিন কি করে, এটা হচ্ছে দিস ইজ সাইক্লিন। আচ্ছা, সাইক্লিন এক ধরনের কাইনেজকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে? সেই কাইনেজের নামটা কি? সিডিকে। আর কাইনেজ কাদেরকে বলে? এই ধরনের প্রোটিন বেসড প্রসেসে যারা পার্টিসিপেট করে তাদেরকে বলা হয় কাইনেজ। ওকে, তাহলে সাইক্লিনের কাজ হলো অ্যাক্টিভেট করা। কাকে অ্যাক্টিভেট করা? কাইনেজকে অ্যাক্টিভেট করা। কাইনেজের নামটা কি? নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সংক্ষেপে সিডিকে। তাহলে সিডিকে সঙ্গেটা টি, টিটা সঙ্গের একটা মানে বন্ডিং আর কি, ওটাকে আপাতত ইগনোর করতে পারিস কারণ এটা আমাদের এখানে এই আলোচনায় খুব একটা রেলিভেন্ট না। তাহলে অরিজিনালি সিডিকে বলে একটা জিনিস ছিল কিন্তু সেটা অ্যাক্টিভ ছিল না। এরপর সাইক্লিন এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হলো। তাহলে এখন আমি কি পেলাম? সিডিকে প্লাস সাইক্লিন। এই সিডিকে প্লাস সাইক্লিন, এই যে নতুন কমপ্লেক্সটা পেলাম, এই জিনিসটার সংক্ষিপ্ত নাম হচ্ছে এমপিএফ বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। কেন ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর? বিকজ ইট হেল্পস দ্য সেল ডিভিশন সাইকেল। মানে এখনই সেল ডিভিশন হবে না, কিছুটা দেরি আছে, কিন্তু সেল ডিভিশনের প্রথম ধাপ হচ্ছে এই এমপিএফটাকে তৈরি করা। এমপিএফ কখন তৈরি হবে? যখন সিডিকের সঙ্গে সাইক্লিনটা যুক্ত হবে, ঠিক আছে? তাহলে সিডিকে প্লাস সাইক্লিন তৈরি হলো এমপিএফ, কিন্তু এমপিএফ এখনো অ্যাক্টিভ নেই। মানে সিডিকেটা কাজ করা শুরু করেছে কিন্তু এমপিএফটা এই মুহূর্তে অ্যাক্টিভ নেই। এমপিএফ কে অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে? আমাকে এনার্জি দিতে হবে। যে কোনো বায়োলজিক্যাল প্রসেসে, পরেও আরো অনেক প্রসেস করব কিন্তু সবগুলো প্রসেসেই আমরা দেখব যে কোনো বায়োলজিক্যাল প্রসেসে এনার্জি সাপ্লাই করার একটাই রাস্তা, দ্যাট ইজ ফসফরিলেশন। ফসফরিলেশন অর্থাৎ একটা ফসফেট গ্রুপ এমপিএফ এর সঙ্গে আমাকে অ্যাটাচ করতে হবে। কিভাবে অ্যাটাচ করব? এই যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া গাদা গাদা এটিপি বানিয়ে রেখেছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এটিপি এর সঙ্গে অ্যাটাচড হবে, হয়ে একটা ফসফেট একে দিয়ে দেবে, আর বাকিটা অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে এডিপি ডাইফসফেট হয়ে বাকি জিনিসটা বেরিয়ে যাবে। তো এই যে পুরো ইন্টারাকশনটা আর কি, অর্থাৎ
এটিপি প্লাস এমপিএফ, সেখান থেকে এমপিএফ ফসফেট প্লাস এটিপি, এই যে রিয়াকশন, সেখানে দিস মেটেরিয়াল, মানে যেটা এখন ফসফেট যুক্ত হলো আর কি, দ্যাট গেইনস এনার্জি হলো। তাহলে নাও দ্য এমপিএফ বিকামস অ্যাক্টিভ। তাহলে এই যে অ্যাক্টিভ একটা এমপিএফ পাওয়া গেল, সেই এমপিএফটা কি করবে? ইট উইল ট্রিগার মাইটোসিস। মাইটোসিস জিনিসটা কি? মাইটোসিস ইজ নাথিং বাট, নিশ্চয়ই তোদের মনে আছে, মাইটোসিস ইজ নাথিং বাট সেল ডিভিশন। তাহলে সেল ডিভিশনের জন্য আমার কি দরকার? আমার অ্যাক্টিভ এমপিএফ দরকার। সো প্রথমে সাইক্লিন আসবে, সিডিকের সঙ্গে যুক্ত হবে, এটিপি দেওয়া হবে, অ্যাক্টিভ হবে। সেই অ্যাক্টিভ এমপিএফটা দুটো কাজ করবে, এক হচ্ছে ও সেল ডিভিশন করবে, আর দুই হচ্ছে যে সাইক্লিনটাকে খইয়ে দেবে। ঠিক আছে, ইট উইল ডিগ্রেড সাইক্লিন। ওকে, কেননা কাজ তো শেষ, সেল ডিভিশন করাটাই কাজ ছিল, কাজ শেষ হয়ে গেছে, সাইক্লিন এবার নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হবে? সাইক্লিনের ডিগ্রেডেশন হবে। ডিগ্রেডেশনের জন্য প্রথমে ইট উইল ক্রিয়েট আ প্রোটিয়াজম। প্রোটিয়াজম জিনিসটা যখন অর্গানেলিজ পড়িয়েছিলাম সেলের, যাতে মনে পড়ে তাই এখানে আমি আবার ছবিটা দেখাচ্ছি। সেলের বিভিন্ন রকম অর্গানেলিজ পড়েছিলাম, বিভিন্ন অর্গানেলির মধ্যে প্রোটিয়াজম একটা অর্গানেলি ছিল। প্রোটিয়াজম অ্যাকচুয়ালি একটা অর্গানেলি which helps to degrade protein. ক্লিয়ার? ডিগ্রেডেশনের ফলে ওই একটা ইন্টারমিডিয়েট স্টেজ হচ্ছে এপিসি। এপিসি নামের একটা জিনিস তৈরি হবে। এপিসি হচ্ছে এক ধরনের ফ্যাগোসাইট। ফ্যাগোসাইটটা কি? ফ্যাগোসাইট হচ্ছে সামথিং হুইচ হেল্পস টু ডিস্ট্রয় সার্টেন অর্গানিক মেটেরিয়াল। ঠিক আছে, ফ্যাগোসাইট ছাড়াও আরো বিভিন্ন ধরনের আছে প্রসেস যেভাবে ওই এটা ডিস্ট্রয় হয়, এটা আগে বলেছি। এপিসির পুরো কথা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ঠিক আছে, তাহলে এপিসি কিছুই না, এপিসি হচ্ছে এই যে সাইক্লিনটা ডিগ্রেডেশন হচ্ছে সেটার একটা ইন্টারমিডিয়েট স্টেজ। তাহলে দিস ইজ দ্য এন্টায়ার সাইকেল। তাহলে কি হলো? সাইক্লিন একটা এক ধরনের প্রোটিন, সাইক্লিন এই রেট, ঠিক আছে, সাইক্লিনের কনসেন্ট্রেশন। তো সাইক্লিন এক ধরনের প্রোটিন যেটা সময়ের সাথে সাথে প্রোডাকশন হচ্ছে, এবং দিস প্রোডাকশন রেট ইজ স্লো, কেননা সাইক্লিন একটা রেয়ার আরএনএ থেকে তৈরি হয়। এইবার যখনই ও এই অ্যাক্টিভেশন থ্রেশহোল্ড ক্রস করছে, দিস ইজ দ্য অ্যাক্টিভেশন থ্রেশহোল্ড, যখন অ্যাক্টিভেশন থ্রেশহোল্ড ক্রস করে যাচ্ছে তখন ও কি করছে? সিডিকে কে অ্যাক্টিভ করছে। সিডিকে প্লাস সাইক্লিন হয়ে এমপিএফ হচ্ছে, তার সঙ্গে আবার ফসফেট অ্যাড হচ্ছে, হয়ে মোট কথা ব্যাপারটা অ্যাক্টিভ হচ্ছে। সেই সিডিকের অ্যাক্টিভিটি, সে মানে সাইক্লিন নিজের থ্রেশহোল্ডটা ক্রস করার সাথে সাথে সিডিকে কনসেন্ট্রেশনটাও প্রচন্ড বেড়ে গিয়ে একটা পিকে পৌঁছাচ্ছে। যখন পিকে পৌঁছাচ্ছে তখন সেল ডিভিশনটা হচ্ছে, পিকে পৌঁছানোর সাথে সাথে সেল ডিভিশন হচ্ছে, এবং একই সঙ্গে সাইক্লিন ইজ ডিগ্রেডেড। সাইক্লিনটা ডিস্ট্রয় হচ্ছে ভায়া এপিসি, রাইট? তাহলে সাইক্লিনের কনসেন্ট্রেশন আবার ফল করলো, আবার এই পোর্শন থেকে আবার সাইক্লিন ধীরে ধীরে তৈরি হতে শুরু করলো, আবার এখানে পৌঁছালো, পিকে পৌঁছালো, আবার এটা নিচে নেমে গেল। সো দিস ইজ দ্য ইভেন্ট। তাহলে এখানে ইভেন্টটা কি? ইভেন্ট বলতে একটাই, দ্যাট ইজ production and degradation, sorry, তাহলে এই যে ক্লকটা, এটা একটা ক্লক, কেননা ক্লকের দুটো বৈশিষ্ট্যই এখানে আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইভেন্ট থাকতে হবে, তাহলে সাইক্লিনের প্রোডাকশন হচ্ছে, ডিগ্রেডেশন হচ্ছে। দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে পিরিওডিসিটি থাকতে হবে, সেটাও এখানে আছে।
এই ব্যাপারটাতেও একটা পিরিয়ডিসিটি আছে এবং এই ব্যাপারটাতেও একটা পিরিয়ডিসিটি আছে। তাহলে অটোমেটিক্যালি মাইটোসিস হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর, এবং এটা কন্ট্রোল হচ্ছে সেলের একটা ইন্টারনাল মেকানিজম আছে। এটাকে বায়োলজিক্যাল ক্লক অবশ্যই, কারণ এটা পুরোটাই বায়োলজিক্যালি কন্ট্রোলড, এবং এক্সাক্ট টাইমিং এবং আগেটাতে তো জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছিল, এবার এক্সাক্ট টাইমিংটা এখানটাতে দেওয়া আছে 0 থেকে 100, এবং অ্যাপ্রক্সিমেটলি এই জায়গাটা হবে হয়তো 60-70 হবে, 70 থেকে এটা 100, এটা এক্সাক্ট নয়, যাই হোক 70 থেকে 100 মানে এই ছবিটা অনুযায়ী মাইটোসিস হচ্ছে প্রায় 30 মিনিট ধরে। তো এই পার্টিকুলার ফ্রকটার ক্ষেত্রে মাইটোসিসের সময়কাল 30 মিনিট এবং এই বাকি ইন্টারফেস হচ্ছে 70 মিনিট। তাহলে ব্যাপারটা এরকম হবে আর কি, একটা 70 মিনিটের ব্রেক থাকবে, তারপর 30 মিনিট ধরে সেল ডিভিশন হবে, আবার একটা 70 মিনিটের ব্রেক থাকবে, আবার 30 মিনিট ধরে সেল ডিভিশন হবে। এগুলো সবই মেজার করা গেছে, প্রোটিনগুলোকে আইডেন্টিফাই করা গেছে বলে, এবং এগুলো আর কি এগুলোকেই বায়োলজিক্যাল অ্যাসে বলা হয়। মানে হচ্ছে যে তুই 10 মিনিট অন্তর অন্তর কোনো একটা বায়োলজিক্যাল স্যাম্পল নিবি, 10 মিনিট অন্তর অন্তর সেখানে সাইক্লিনের কনসেন্ট্রেশন কত আছে সেটা মেজার করবি, এবং প্রোটিনগুলোকে আইডেন্টিফাই করার জন্য বিশেষ ধরনের, এটা আছে মনে হয় একটু পরে, বিশেষ ধরনের ফ্লুরোসেন্ট কালার ইউজ করা হয়। এই কালারগুলো এমন ধরনের কালার, মানে এগুলো হচ্ছে অর্গ্যানিক কালার, এরা কি করে সহজেই এরা বিভিন্ন প্রোটিনের সঙ্গে এই মলিকিউলগুলো সহজেই অ্যাটাচড হতে পারে এবং এরা কালারফুল, তাহলে সেই কালার দেখে দেখে এদেরকে আইডেন্টিফাই করা যায়। ইনফ্যাক্ট এইটা পড়তে গিয়ে আমি এটাও ভাবছিলাম যে যদি এমন কোনো একটা কালার থাকতো যেটা করোনা ভাইরাসের গায়ে অ্যাটাচ হতে পারতো, আর কালারটা যদি ফ্লুরোসেন্ট হতো, তাহলে তো একসঙ্গে অনেকগুলো ভাইরাস থাকলে আমরা আর কি সেই কালারটা দেখতে পেতাম। যাই হোক, এরকম তো হয় না নিশ্চয়ই, রিসার্চ তো চলছেই। আচ্ছা, তাহলে এই যেটা বায়োলজিক্যাল অসিলেটর আমরা ডিসকাস করলাম, তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি দুটো কম্পোনেন্ট লাগে, ঠিক আছে, এ এবং আর, এবং ব্যাপারটা এমন হতে হবে যে এর জন্য আরটা মানে শুরু হবে এবং আরটা আবার এ কে বাধা দেবে। এই যে সাইনটা আছে এটা একটা সিম্বল, ঠিক আছে, এই যে সাইনটা, এই সিম্বলটার মানে হচ্ছে ইনহিবিটর, মানে এখান থেকে এরম করে এরম দেওয়ার মানে হচ্ছে এপিসি inhibits MPF, which is true, কারণ MPF এর মধ্যে সাইক্লিন থাকে এবং সাইক্লিন ডিগ্রেডেশন হয় বাই ক্রিয়েটিং এপিসি, তাহলে এপিসি অ্যাকচুয়ালি MPF কে ডিস্ট্রয় করে, ঠিক আছে। তাহলে বায়োলজিক্যাল অসিলেটরের বেসিক মডেল হচ্ছে জাস্ট দুটো কম্পোনেন্ট যেখানে একটা আরেকটাকে ক্রিয়েট করে এবং সে প্রথম মেটেরিয়ালটাকে ইনহিবিট করে। আর MPF এখানে এই সাইনটা দেওয়ার মানে হচ্ছে যে MPF নিজেই নিজেকে একটা অ্যাক্টিভ সাইকেলের মধ্যে রাখতে পারে যতক্ষণ না এপিসি একে ডিস্ট্রয় করে দিচ্ছে। এই যে ও নিজেই নিজেকে অ্যাক্টিভ রাখতে পারে বলেই এখানে পিকটা এত শার্প, এত কম সময়ের মধ্যে এত ফাস্ট ওর মানে বিল্ড আপ হচ্ছে। ওকে, তো এটাই হচ্ছে দিস ওয়াজ দ্য বেসিক ফিজিক্স অফ সার্কাডিয়ান অসিলেটর। তবে সার্কাডিয়ান অসিলেটর বলতে মূলত আমরা ঠিক সেল ডিভিশন সাইকেল বোঝাই না, কারণ বেশিরভাগ সার্কাডিয়ান ক্লক হচ্ছে বেসড অন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন লুপ, ঠিক আছে। ট্রান্সক্রিপশন মানে কি, ডিএনএ এর কোডটা আরএনএ তে কপি হওয়া, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশন হচ্ছে মেসেঞ্জার আরএনএ এর, এটাই এই আরএনএ কপি মানে অ্যাকচুয়ালি মেসেঞ্জার আরএনএ কপি,
মেসেঞ্জার আরএনএ সেই কোডটাকে ফলো করে প্রোটিন সিনথেসিস করলো, দিস ইজ ট্রান্সলেশন। ঠিক আছে, তো বেশিরভাগ সার্কাডিয়ান অসিলেটর প্রোটিন, অবশ্য আগেরটাও তাই, সাইক্লিনটাও একটা প্রোটিন, তো দুটো প্রোটিনের উপর বেস করে একটা ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন ফিডব্যাকের মতো থাকে। মানে কিরকম ব্যাপারটা, জিন এ থেকে প্রোটিন এ সিনথেসিস হলো, প্রোটিন এ সিনথেসিস হওয়ার ফলে জিন বি অ্যাক্টিভ হলো, কিন্তু জিন বি থেকে যে প্রোটিন বি বেরোচ্ছে সে আবার জিন এ কে ইনহিবিট করে। ওকে, এখানে অ্যারো থাকার মানে হচ্ছে প্রোটিন এ জিন বি কে এনকারেজ করে, আর এই সাইনটা থাকার মানে হচ্ছে যে প্রোটিন বি জিন এ কে বাধা দেয়। তাহলে প্রসেসটা কেমন হবে, আমি যদি প্রোটিন এর কনসেন্ট্রেশনটাই দেখি, তাহলে প্রোটিন এ প্রথমে একটা পয়েন্ট থেকে বাড়তে বাড়তে একটা পিকে পৌঁছালো, যখন ও পিকে পৌঁছালো তখন নিশ্চয়ই জিন বির প্রোডাকশনটাও খুব ভালো হচ্ছে, তাহলে জিন বি প্রোটিন বি ক্রিয়েট করছে। প্রোটিন বি যখন বাড়তে থাকলো তখন জিন এ কে ও ডিস্ট্রয় করা শুরু করলো, তাহলে যখন জিন বি যখন বাড়ছে তখন প্রোটিন এটা কমতে শুরু করছে, কারণ একটা আরেকটার অপোজিট, মানে জিন বি জিন এ কে আটকায়, সোজা কথা এটা। তাহলে তখন এটা আবার বাড়ছে, এটা বাড়তে বাড়তে পিকে পৌঁছালো, আর এটাও কমতে কমতে একেবারে নিচে এসে পৌঁছালো। মজার ব্যাপার হচ্ছে যখন ও জিন এটা নিচে এসে পৌঁছালো তখন জিন বির প্রোডাকশনটা আবার কমে যাবে, কারণ জিন এ তো জিন বিকে সৃষ্টি করছিল, তাহলে জিন বির প্রোডাকশন কমে যাবে। জিন বির প্রোডাকশন কমে যাওয়া মানে এখানে যে রেজিস্ট করছিল সেই ব্যাপারটা আর থাকবে না, যেহেতু সেই ব্যাপারটা থাকবে না তাহলে আবার প্রোটিনে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন ম্যাক্সিমামে পৌঁছালো তখন আবার জিন বি অ্যাক্টিভ হলো, তখন আবারও কমতে শুরু করলো। এইভাবে জিন এর কনসেন্ট্রেশনটা একটা পিরিয়ডিক টাইমিং ফলো করছে, এবং এদের দুজনের মধ্যে অলমোস্ট 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স, ফেজ ল্যাগ আছে। এটা এক্স্যাক্ট নয়, সেটা ডিপেন্ড করবে কে কি রেটে গ্রো করছে বা ইনহিবিশন মানে ঠিক কতটা রেজিস্ট করছে সেগুলোর উপরে ডিপেন্ড করবে। তো বেশিরভাগ সার্কাডিয়ান অসিলেটর এই ধরনের জিন এক্সপ্রেশনের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ যেখানে একজন আরেকজনকে এনকারেজ করে এবং যাকে এনকারেজ করছে সে আবার আগের জনকে রেজিস্ট করে, একটা গেমের মতো। ঠিক আছে, টু অপোজিট কম্পিটিটিভ ফোর্স। ঠিক আছে, আচ্ছা এটা জাস্ট দেখানোর জন্য, এটা দেখেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে রিয়েলিস্টিক্যালি কি হয়, মানে এগুলো তো সবই আফটার অল মডেল, মানে এরকম তো নয় যে একটা এমপিএফ একটা ইপিসি ব্যাস হয়ে গেল যা হওয়ার, সেটা তো নয়। মানে রিয়েল লাইফে যেমন ইস্টের ক্ষেত্রে সেল সাইকেল মডেলটা এক্স্যাক্টলি কেমন হয়, তো সেটা এই ধরনের খুবই একটা কমপ্লিকেটেড ব্যাপার। এই যে সিএলএন যেটা আছে সেটা হচ্ছে সাইক্লিনের একটা টাইপ। তো এখানে আর কি নানান রকম ব্যাপার হয়, এই অ্যারোগুলো ফলো করলে বোঝা যাবে যে মাঝখানে অনেক রকম কমপ্লেক্স ক্রিয়েট হয়, আর এখানে কিছু কিছু বেশিরভাগ জিনিসই এনকারেজ করছে, কিন্তু কিছু কিছু আছে ইনহিবিটার, যেমন এই জিনিসটা একটা ইনহিবিটার। মানে এগুলো সবই কিন্তু খুব কমপ্লিকেটেড ইলেকট্রিক্যাল সার্কিট অ্যাকচুয়ালি, মানে ইলেকট্রিক্যাল সার্কিটের মতোই একদম ইকুইভ্যালেন্ট টু দ্যাট বায়োলজিক্যাল সার্কিট। এবং এখন অনেক বায়োলজিক্যাল সিস্টেমকে ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে সিমুলেট করার চেষ্টা করা হচ্ছে, ব্রেনকে তো বটেই, ব্রেনকে তো রেপ্লিকেট করা হচ্ছে বটেই, এছাড়াও আরো অনেক রকম বায়োলজিক্যাল প্রসেসকে, যেমন এটাই দেখতে পাচ্ছি সেখানেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যে সিগন্যালটা যাচ্ছে এটাকে ইজিলি একটা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে রিপ্লেস করা যায়, ব্যাপারটা সার্কিটের মতোই দেখতে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিয়েল লাইফ সিনারিও অফ আ সেল সাইকেল বা সেল ডিভিশন সাইকেল। তো এই যে সেলগুলো যে একা একাই ডেভেলপ হয়, একটা একটা মানে ডিম্বাণু শুক্রাণুর মিলন হলো, তারপর সেখান থেকে যারা ভ্রূণ হয়ে গেল অটোমেটিক্যালি, এটা কিন্তু একটা মানে রেগুলার পিরিয়ডিক প্রসেস এবং ইট ইজ কন্ট্রোলড বাই সাম ইন্টারনাল ক্লক। আচ্ছা এবার আমরা আসি ডায়ার্নাল ক্লক বা ডে টাইম নাইট টাইম সুইচ।
উদাহরণ হিসাবে একটা ছোটখাটো প্রাণীকে নেওয়া হয়েছে, স্পাইডার। দ্য নেম অফ দ্য স্পিসিস ইজ ডাইনোপিস সাবরুফা। ঠিক আছে, ও কি করে? রাতের বেলা শিকার করে। ইট ইজ আ নকচার্নাল হান্টার। জাল পেতে শিকার করে, জালের মধ্যে পোকামাকড় এলে সেটাকে বিভিন্ন কায়দা করে জালের মধ্যেই আটকে দেয়, এটা হচ্ছে ওর কাজ। আচ্ছা, তো ইট ইজ আ নকচার্নাল হান্টার, এবং রাতের বেলায় যাতে ও শিকারটা করতে পারে তার জন্য ওর অ্যাকচুয়ালি আছে 8টা চোখ, কিন্তু এই 8টা চোখের মধ্যে 2টো চোখ, এই যে এই দুটো, ঠিক আছে, 8টা চোখের মধ্যে 2টো চোখ extremely enlarged এবং they are extremely light sensitive. They must have excellent night vision. কিন্তু এর মানে এই নয় যে চোখগুলো যেমন ঢালা ঢালা হয়ে তাকিয়ে আছে, দিনের বেলাতেও এগুলো এরকমই থাকে। দিনের বেলাতে কিন্তু এরকম থাকে না, কারণ ওদের দিনের বেলায় চোখের অতটাও প্রয়োজন পড়ে না। চোখের দরকার হচ্ছে রাত্রিবেলা, এবং ওদের নাইট ভিশন থাকতে হবে। তো এই চোখ দুটো রাত হলে তবেই এনলার্জড হয়, দিনের বেলায় এই সিচুয়েশনে থাকে না। ঠিক আছে, তার মানে the muscles and cells associated with these eyes, ওদের নিশ্চয়ই সানলাইটের সঙ্গে কিছু একটা সম্পর্ক আছে, কেননা ওরা দিনের বেলায় এরকম থাকে না, কিন্তু রাত হলেই ওরা এনলার্জড হয়ে যায়। মানে দিনের বেলা দেখতে পায় না, দিনের বেলা দেখতে আর পায়, রাতে কিন্তু দেখতে পায়। কম দেখতে পায়, রাতে বেশি দেখে। ঠিক আছে, কেননা ও দিনের বেলা ওদের মানে আমরা দেখার দরকার নেই। এমনটা পেঁচাকে নিয়ে বলতাম, মানে এটা হ্যাঁ ঠিক কথা কিনা জানি না, পেঁচা নাকি রাতে দেখতে পায় দিনে দেখতে পায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও এটা পড়ার সময় মনে হচ্ছিল, কিন্তু আমি প্যাঁচা নিয়ে একটু স্টাডি করে তারপরে আর বেশি ইনফরমেশন পাইনি। কিন্তু এটা হতেই পারে, প্যাঁচাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। মানে পশু পাখি সবসময় রিসোর্স গুলোকে সেভ করে, বুঝেছিস তো? দিনের বেলা দেখার দরকার নেই, তাই দিনের বেলা ওরা দেখে না। কিন্তু আমরা কিরম করি? আমরা সবসময় সব কাজ করি, আমাদের কোনো দিন রাতের ব্যাপার নেই। হ্যাঁ, তো হ্যাঁ দিনের হ্যাঁ বেলা হ্যাঁ, হ্যাঁ ও দেখতে পায় অবশ্যই, কিন্তু অনেক কম মানে দেখে। দেখে নষ্ট হয় না আর কি, দেখার দরকার নেই যখন দেখবে না আর কি। হ্যাঁ, দেখার দরকার নেই তখন দেখবে না, এক্স্যাক্টলি। ও দেখে কি করবে? ও রাতের বেলাই দেখবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে সানলাইট ইন্টারাক্টস উইথ মানে স্পাইডার, এটাই হচ্ছে ইনফ্লুয়েন্স অফ এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ম্যাডাম এই রাতে যে দেখার ব্যাপারটা সত্যিকারে মানে অনেকদিন থেকে ভাবি যে কি করে দেখে আর কি। মানে দেখা মানে আমরা এইটুকু বুঝতাম যে আলো এসে চোখে পড়লে ওই জিনিসটা দেখতে পাই, না আলো নেই ওরা দেখতে পায় কি করে সেটাই হচ্ছে বুঝতে পারি না। হ্যাঁ, ওইটাই তো একটা ব্যাপার না, আলো। আচ্ছা, বাদুড় কিভাবে ফিল করে বলতো ব্যাপারটা? মানে বাদুড় কিভাবে বুঝতে পারে? যে দেখা বলতে তো আমরা খুব লিমিটেড জিনিস ভাবি, কিন্তু মানে দেখ, আমরা মানুষরা দেখছি মানে হচ্ছে আমরা বুঝি যে ভিজিবল রেঞ্জের লাইট থাকবে, সেইটা আমাদের চোখে এসে পড়বে, আমরা দেখতে পাবো। এই ভিজিবল রেঞ্জ মানে হচ্ছে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। আমরা এটাকেই দেখা বলতে এটাকেই বুঝি, কেননা এই ওয়েভলেংথের লাইট আমাদের রেটিনার যে কোষগুলো আছে, যেটাকে কি বলে, রড সেল বলে বোধহয়। তো আমাদের রেটিনার রড সেলগুলো এই ওয়েভলেংথের লাইট, মানে এই ওয়েভলেংথের যে ফোটনগুলো আছে সেগুলোকে ক্যাপচার করে ইমেজটাকে তৈরি করতে পারে। ঠিক আছে, এই হলো আমাদের দেখা। কিন্তু অন্য প্রাণীদের ক্ষেত্রে অন্যরকম হতে পারে, ওরা অন্য কোনো ওয়েভলেংথের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে সেন্স করতে পারে। পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে আমি কি সেন্স করছি তার উপর। এই যে তোর ফর এক্সাম্পল এই যে থার্মাল গানগুলো এখন ইউজ করছে না মানুষের টেম্পারেচার বোঝার জন্য, কোভিড সিচুয়েশনে যে থার্মাল গান খুব উঠেছে, তো এই থার্মাল গানগুলো কিন্তু এক, ওরাও তো সেন্স করছে, ওরাও তো বেসিক্যালি দেখছে। ওরা কি দেখছে না, মানুষের বডি থেকে যে হিট ওয়েভটা জেনারেট হচ্ছে সেইটাকে ওরা রেকর্ড করছে।
মানে দেখা মানে কিন্তু নট নেসেসারি যে ভিজিবল ওয়েভলেংথের লাইট আমার কাছে এসে পড়বে আর আমি দেখবো। মানে দেখা মানে হচ্ছে বেসিক্যালি সেন্স করা। তো আমরা মানুষরা আমাদের চোখ দিয়ে যখন দেখি তখন আমরা এইটাই দেখি, মানে ভিজিবল রেঞ্জের ওয়েভলেংথের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু অন্যভাবেও দেখা সম্ভব। মানুষের দেহ থেকে ধর থার্মাল ওয়েভ বেরোচ্ছে, সেইটাকেই এমন হতেই পারে যে কোনো একটা প্রাণী হয়তো শুধু ওই থার্মাল ওয়েভটাকেই দেখতে পায়, ওইটা দিয়ে ও একটা ইমেজ ক্রিয়েট করে। এবার এই প্রাণীটার ক্ষেত্রে এক্স্যাক্টলি কোনটা প্রযোজ্য সেটা মানে এতটা ডিটেলস আর কি এখানে ইনক্লুডেড নয়, কিন্তু মোস্ট প্রবাবলি, কারণ ভিজিবল রেঞ্জের লাইট তো রাত্রিবেলা অ্যাভেলেবেল না, কিন্তু অন্য কোনো ম্যাডাম ধরনের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে অন্য কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো বুঝতে অবশ্যই পারছি। অ্যাভেলেবেল, মানে সেটা তো না থাকার কোনো কারণ নেই। বাদুড় আবার হ্যাঁ, সেন্স, সেটা অন্য কেউ সেন্স করতে পারে আর কি, আমরা সেন্স করতে পারি না। না আমরা পারি না এক্স্যাক্টলি। আমাদের ক্ষমতা কিন্তু সেই হিসাবে অনেক লিমিটেড। মানে যেমন ভূমিকম্প আমরা আগে থেকে বুঝতে পারি না, মানে খুব মাইল্ড কম্পন হলে আমরা কিন্তু বুঝি না, সেটা কিন্তু পিঁপড়েরা অনেক ভালো বোঝে। মানে আমাদের ওই সেন্সটা কিন্তু লিমিটেড। বা আমাদের যে অডিবল রেঞ্জ, মানে যেই ফ্রিকোয়েন্সির শব্দ আমরা শুনতে পাই, বাদুড় তার বাইরেরও মানে বাদুড় মনে হয় আল্ট্রাসনিক ওয়েভ বুঝতে পারে, সেটা যেমন আমরা পারি না। বুঝেছিস তো? তো হ্যাঁ, তো এরকম হচ্ছে ব্যাপার। তো এখন বক্তব্য হচ্ছে যে তাহলে সানলাইটের সঙ্গে মানে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে বডির একটা সম্পর্ক এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই স্পাইডারের ক্ষেত্রে ব্যাপারটাকে খুব ভালোভাবে অ্যানালিসিস করা গেছে। ওর এখানে যে সেলটা, মানে সেল স্ট্রাকচার যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ওর চোখের সেলগুলো। ঠিক আছে, ফটো রিসেপ্টর মেমব্রেন। ডান দিকে যেটা দেখছি সেটা হচ্ছে এইটার ক্রস সেকশনটা, মানে এই লাইন বরাবর কেটেছে জিনিসটাকে, কাটার পরে এই ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাওয়া গেছে। তো এই যে একটা মানে এই যে একটা প্যাঁচানো টাইপের জিনিস পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পর্দা। এই পর্দার উপর প্রত্যেকটা পয়েন্টে ফটো রিসেপ্টর, মানে হচ্ছে ওরা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ওয়েভলেংথকে প্রসেস করে মানে বুঝতে পারে যে এখানে কিছু একটা অবজেক্ট আছে যে এই ওয়েভলেংথটা আমার কাছে পাঠাচ্ছে। দ্যাট ইজ অনলি ফটো রিসেপ্টর। এটা অর্ণব এটা ভালো পয়েন্ট তুলেছিস, মানে এই ফটো রিসেপ্টর যে ফটো, এটা কিন্তু কোনো মতেই ভিজিবল লাইট নয়, মানে একেবারেই নয়। তবে এক্সাক্ট রেঞ্জটা আমি জানি না, সেটা একটু খুঁজলে পাওয়া যাবে, সেটা না হয় আমি দেখবো। মানে মানুষ তো নয়, স্পাইডার, ফলে তার ক্ষেত্রে মানে ওয়েভলেংথের রেঞ্জটা আলাদা হতেই পারে। তো এই সারফেসটাই ফটো রিসেপ্টর অসংখ্য বসানো আছে, এটাই এরকম 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 ভাবে পেঁচানো, মানে হচ্ছে সারফেস ম্যাডাম এরিয়াটা। এটা বুঝলাম যে দেখা মানে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, দেখা মানে অনেক কিছু হতে পারে। দেখা মানে কোনো অনেক একটা কিছু হতে সিগন্যাল পারে। রিসিভ করা। হ্যাঁ। এই যেমন আমার ঘরে এখন মানে একটা সে দাদুর জন্য একটা সেই পালস অক্সিমিটার কিনেছে, মানে সেটা আঙ্গুলে ঢুকিয়ে দিলে, হ্যাঁ হ্যাঁ, আঙ্গুলটার মধ্যে পুরে দিলে ওর মধ্যে একটা আলো জ্বলে, ওকে, লাল মতো একটা আলো জ্বলে। আচ্ছা। মানে ওটা ও রিড করতে পারে যে মানে অক্সিজেনের মধ্যে কতটা অক্সিজেন হ্যাঁ আছে হ্যাঁ আর হ্যাঁ কি আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ঠিক। মধ্যে। হ্যাঁ। হ্যাঁ ওটা মানে তার একটা দেখা, ওই যন্ত্রটা দেখতে পারে, আমরা দেখতে পারি না। এক্স্যাক্টলি, হ্যাঁ ও অক্সিজেন লেভেলটা দেখতে পারে, একদমই ভেরি গুড এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ হুম, একদমই তাই। হ্যাঁ, আচ্ছা, তো এই মাকড়সা যে দেখছে ও এটা কি করছে, এই যে সারফেসটা প্রচন্ড পরিমাণে কোঁচকানো আছে, তার মানে কি অসংখ্য ফটো রিসেপ্টর কিন্তু এর মধ্যে ঢুকে গেছে, মানে একটা ছোট্ট ভলিউম, তার মধ্যে অজস্র ফটো রিসেপ্টর। আচ্ছা, এইবার দিনের বেলায় এটা খুব আনঅর্গানাইজড অবস্থায় থাকে। এই ছবিটা মানে এটা দিনের বেলায় আর এটা হচ্ছে রাতের বেলায়। তো এই ছবির এই পোর্শনটা কম্পেয়ার করলে দেখবি যে মানে এই মানে মেমব্রেনটা অ্যাজ ইফ ঠিকভাবে ফর্মই করেনি। ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা এরা একদম প্রচন্ড সুশৃঙ্খল এবং খুব ঘন ঘন ঘেঁষা ঘেঁষা এবং এই রকম একটা সুন্দর স্ট্রাকচার হয়। দিনের বেলা এদের মধ্যে কোনো স্ট্রাকচার থাকে না এবং রাত্রিবেলা এটা অনেক ইলংগেটেডও হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা পুরোটাই ইজ ইনডিউসড বাই সানলাইট। মানে সানলাইট অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটাকে ডিস্ট্রয় করে, করে জিনিসটা এরকম একটা আনঅর্গানাইজড অবস্থায় চলে আসে। এটাও দেখা যাচ্ছে যেখানে মেমব্রেনের পরিমাণটাও কম, এখানে তো পরিমাণটা অনেক বেশি।
এখানে পরিমাণটাও কম। অ্যাকচুয়ালি মেমব্রেন তো কিছু না কিছু ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়, তো এই প্রোটিনগুলো সানলাইট অ্যাকচুয়ালি ডিস্ট্রয় করে, আর যখনই সূর্যের আলোটা নেই আর রাত হয়ে গেছে, তখন এই প্রোটিনগুলো নতুন করে তৈরি হয় এবং তারা এই মেমব্রেনটাকে ফর্ম করে, ফটো রিসেপ্টরও ফর্ম হয় এবং তারা এরকম অর্গানাইজড হয়ে যায়। তখন এই চোখগুলো এরকম ঢেলা ঢেলা হয়ে যায় এবং তখন তারা দেখতে পায়। এবং লাইট সেন্সিটিভিটি অফ স্পাইডার্স আই চেঞ্জেস বাই আ ফ্যাক্টর অফ অ্যাপ্রক্সিমেটলি 1000, হাজার গুণ বেড়ে যায় রাত্রিবেলা দৃষ্টিশক্তি। ডিউরিং দ্য ডে দ্য photoreceptor cell processes are short and fairly disorganized. সুতরাং দিনের বেলায় একরকম হলো, রাতের বেলায় আবার অন্যরকম হলো। এই ব্যাপারটাই হচ্ছে সার্কাডিয়ান ক্লক। এখন সার্কাডিয়ান ক্লক এক একটা লোকের মানে এক একটা প্রাণীর ক্ষেত্রে এক এক ধরনের, কিন্তু মূল মডেলটা হচ্ছে যে দেয়ার আর সার্টেন ক্লক জিনস, ওদেরকে ক্লক জিন বলে কারণ ওরা টাইমের হিসাব রাখতে হেল্প করে। মানে এটাও কিন্তু একটা ক্লক জিন। এই যে কোথায় গেল, এই যে এটা জিন এ জিন বি, এরাও কিন্তু একটা টাইমের হিসাব রাখতে হেল্প করছে। ঠিক আছে, তো সেরকমই তাহলে সার্কাডিয়ান ক্লক মানে তার মধ্যে একটা ক্লক জিন থাকতেই হবে। আচ্ছা, সেই ক্লক জিন কে মানে কে ওটাকে প্রমোট করবে? তাহলে একটা পজিটিভ এলিমেন্ট থাকতে হবে, একটা নেগেটিভ এলিমেন্ট থাকতে হবে। কাকে নেগেটিভ এলিমেন্ট বলবো? যে ইনহিবিট করে। এই যে এই সাইনটা ইনহিবিটার কিন্তু থাকতেই হবে অসিলেটরে। ঠিক আছে, এটা তোরা ইলেকট্রনিক অসিলেটর যখন পড়েছিলি ওটার সঙ্গে যদি একটু কম্পেয়ার করিস তাহলে দেখবি, যেটা আমি বলবো না কিন্তু নিজের একটু খুলে দেখবি, যে ওখানেও কিন্তু এক ধরনের ইনহিবিটার বলে, মানে ইনহিবিটার সেটাকে বলা হয় না, কিন্তু এক ধরনের এলিমেন্ট থাকে যার ফলে সিগন্যালটা ড্রপ হয়ে আবার মানে বাড়ে আর কি। মানে ধর একটা স্কোয়ার ওয়েভ ক্রিয়েট করছি, IC555 দিয়ে স্কোয়ার ওয়েভ ক্রিয়েট করা তোরা পড়েছিলি। তো এটা তো একবার বেসিক্যালি ভোল্টেজটা বাড়ছে আবার কমছে, এই যে কমছে এটাই হচ্ছে ইনহিবিটার। এটার ক্ষেত্রে সেই কাজটাই ও করছে। ইনহিবিটার কিন্তু যে কোনো মানে ইনহিবিটার ছাড়া কখনো অসিলেটর হয় না। শুধু যদি বিল্ড আপ হয় তাহলে তো অ্যাম্পলিফায়ার হয়ে যাবে, ইনহিবিটার থাকলে তবেই সেটা আবার নিচে আসে, তারপর আবার উপরে ওঠে। তো একটা পজিটিভ এলিমেন্ট থাকতে হবে এবং একটা নেগেটিভ এলিমেন্টও থাকতে হবে। পজিটিভ এলিমেন্টটা কি করবে? ক্লক জিনটাকে অ্যাক্টিভেট করবে, ক্লক জিনটা ইন টার্ন নেগেটিভ এলিমেন্টকে অ্যাক্টিভেট করবে। নেগেটিভ এলিমেন্টের কাজই হলো পজিটিভ এলিমেন্টকে বাধা দেওয়া। তাহলে যখনই বাধা দেবে তখন পজিটিভ এলিমেন্টের কনসেন্ট্রেশনটা ফল করবে, যেই ফলটা আমাদের দরকার, ফল করে গেল। আচ্ছা, এরপর নেগেটিভ এলিমেন্টের আর কাজ নেই, নেগেটিভ এলিমেন্ট তখন ধ্বংস হয়ে গেল। যেই নেগেটিভ এলিমেন্ট ধ্বংস হয়ে গেল, এটাও কিন্তু দরকার, এই প্রসেসটাও কিন্তু খুবই দরকার, কারণ নেগেটিভ এলিমেন্ট যদি বরাবর একই রকম থেকে যায় তাহলে তো পজিটিভ এলিমেন্ট নতুন করে আবার মানে পরের সাইকেলটা তো শুরুই হবে না, একটা আপ সাইকেল একটা ডাউন, আবার তো আপে যেতে হবে। তা এই আপটা যাওয়ার জন্য নেগেটিভ এলিমেন্টকে ধ্বংস করতে হবে, ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে পজিটিভ এলিমেন্ট তৈরি হলো এবং ও ক্লক জিনকে অ্যাক্টিভেট করলো। ঠিক আছে, আচ্ছা এবার বিভিন্ন রকম প্রাণী পাখিদের ক্ষেত্রে কেমন হয়? ড্রসোফিলা তো ফলের মাছি, এগুলো জাস্ট মানে দেখার জন্য যে ডায়ার্নাল ক্লকটা বিভিন্ন রকম প্রাণীদের ক্ষেত্রে কিভাবে কাজ করে। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে দিস, যার জন্য এটাকে সার্কাডিয়ান ক্লক বা ডায়ার্নাল ক্লক বলে, এনভায়রনমেন্টাল ইনপুট। তার মানে এটা একটা অসিলেটর, কিন্তু সূর্যালোক এদেরকে প্রভাবিত করতে পারে। মেনলি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বলতে মেনলি সানলাইট, ওটাই আসল আর কি, দিন রাতের ব্যাপার। তো মেনলি সানলাইট বিভিন্ন রকম ভাবে এই পজিটিভ এলিমেন্ট বা নেগেটিভ এলিমেন্টকে এফেক্ট করতে পারে। যেমন এক্ষেত্রে সানলাইট পজিটিভ এলিমেন্টকে বেসিক্যালি ডিস্ট্রয় করছে, ফটোরিসেপ্টর ওলা যে মেমব্রেনটা আছে সেটাকেও মানে ডিসঅর্গানাইজ করে দিচ্ছে সানলাইট। ঠিক আছে, এটা তো গেল মাকড়সার ইয়ে করা, কি বলে, শিকার ধরা। এইবার যেটা তোদের পছন্দ হবে সেটা হচ্ছে যে এই তোরা কটার সময় ঘুমাস মোটামুটি? 12টার সময়?
এই যা, আরে কেউ একটা বল। বল পারমিতা, কটার সময় ঘুমাস? বল বল। সবাই 12টার দিকেই ঘুমায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিকঠাকই বলেছি। ঠিক আছে। আচ্ছা, কেন তোরা কি বরাবরই 12টার সময় ঘুমাতিস, মানে ছোটবেলাতেও? না না, এখন সময়। আচ্ছা, কলেজে ওঠার পর। ঠিক আছে। এটা নিয়ে একটা ইন্টারেস্টিং স্টাডি আছে, যেখানে বলছে যে বিভিন্ন বয়সে মানুষ, মানে মানুষের কখন ঘুম ঘুম পাবে আর মানুষের কখন কোনো মতেই ঘুম পাবে না, এটা হচ্ছে দুটো আলাদা বায়োলজিক্যাল প্রসেস। এই যে ঘুম ঘুম পাওয়া, দিস ইজ কল্ড স্লিপ ড্রাইভ। আর জাগা জাগা পাওয়া, মানে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু কোনো মতেই ঘুম আসছে না, এটা হচ্ছে ওয়েকফুলনেস ড্রাইভ। আচ্ছা, স্লিপ ড্রাইভ বা ওয়েকফুলনেস ড্রাইভ এই ব্যাপারগুলো কন্ট্রোল করে। মানুষের বডি তো আর মাকড়সার বডি নয় যে একটা সুন্দর ছবি এঁকে পট করে বুঝিয়ে দিলাম, তো এটা অনেক বড় কমপ্লিকেটেড থিওরি, সেটা আমি যাচ্ছি না। মোটামুটি স্লিপ ড্রাইভ বা ওয়েকফুলনেস ড্রাইভটা হরমোনের উপর ডিপেন্ড করে, মেনলি হরমোন। ঠিক আছে, তো এই হরমোনগুলোই কন্ট্রোল করে যে কখন আমাদের ঘুম ঘুম পাবে আর কখন আমাদের ঘুম পাবে না। তো তাহলে এই হরমোনের কনসেন্ট্রেশন কে যদি টাইমের সাপেক্ষে প্লট করি, স্লিপ ড্রাইভের জন্য এক ধরনের হরমোন রেসপন্সিবল, ওয়েকফুলনেস ড্রাইভের জন্য আরেক ধরনের হরমোন রেসপন্সিবল। ড্রাইভ মানে হচ্ছে ইচ্ছা করছে, মানে ঘুমাতে ইচ্ছা করছে, জেগে থাকতে ইচ্ছা করছে, এইরকম। তো এই হরমোনের কনসেন্ট্রেশন মানে বেসিক্যালি স্লিপ হরমোন আর হচ্ছে ওয়েকফুলনেস হরমোন। এই দুটো হরমোনের কনসেন্ট্রেশন যদি টাইমের রেসপেক্টে প্লট করি একটা লোকের, মানে সেটা সে অ্যাকচুয়ালি কখন ঘুমায় বা যাচ্ছে সেটা না, কিন্তু সায়েন্টিফিক্যালি। এবং এই হরমোনগুলো কে কন্ট্রোল করছে? কিছু একটা ধরনের ডায়ার্নাল ক্লক এই ব্যাপারটাকে কন্ট্রোল করছে। ডায়ার্নাল ক্লককে কে কন্ট্রোল করছে? সানলাইট। যেরকম ভাবে এই প্রাণীগুলোর ক্ষেত্রে দেখানো হলো যে ক্লক জিন আছে, পজিটিভ এলিমেন্ট আছে, নেগেটিভ এলিমেন্ট আছে, আমাদের শরীরেও কিন্তু এক্স্যাক্টলি এই ধরনেরই একটা স্ট্রাকচার আছে এবং সানলাইট এই ব্যাপারটাকে কন্ট্রোল করে। তাই স্লিপ হরমোন আর ওয়েকফুলনেস হরমোনের যে কনসেন্ট্রেশন, দ্যাট অলসো ডিপেন্ডস অন সানলাইট। এবার এটা হচ্ছে তার একটা প্লট। এক মিনিট, ও হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ব্ল্যাকটা হচ্ছে স্লিপ হরমোন আর রেডটা হচ্ছে ওয়েকফুলনেস। তো এবার যেটা দেখা যাচ্ছে যে এদের যে পিকটা, মানে ঘুমানোর যে পিক আর কি, আর জেগে থাকার যে পিক, প্রথমত সেগুলো এই দুটো কিন্তু এক্স্যাক্টলি মানে একটা আরেকটার উপর কোইনসাইড করেনি। ঠিক আছে। আচ্ছা, এবার এটা ওয়েক টাইম, এটা বেড টাইম, এটা হচ্ছে ঘুমানোর পরে ঘুম থেকে আমি যখন উঠছি তখন। তাহলে এই সময়টা বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী, আমার হ্যাবিটটা বলছি না, বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী এই সময়টা হচ্ছে ঘুমিয়ে থাকার সময়। এখানে এক্সাক্ট ভ্যালুগুলো অবশ্য বসানো নেই, কিন্তু গ্রাফটা দেখতে এইরকমই হয়। মানে স্লিপ ড্রাইভ হচ্ছে দিনের বেলা ভোরবেলা ঘুম থেকে উঠলি, সেই মুহূর্তে তোর অতটাও ঘুম পাবে না, কিন্তু তারপর স্লিপ ড্রাইভ বাড়তে থাকবে বাড়তে থাকবে, একটা পয়েন্টের পরে গিয়ে এমন ঘুম পাবে যে তারপরে আর জেগে থাকাই মুশকিল। স্লিপ ড্রাইভ একেবারে পিকে উঠলো, তারপর তুই ঘুমিয়ে পড়লি, তারপরে স্লিপ ড্রাইভটা আস্তে আস্তে কমতে থাকলো, কমতে কমতে যখন একদম এইখানে চলে এসেছে, তার মানে স্লিপ ড্রাইভ একেবারে কমে গেছে, এখন আবার ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। এটা ডায়ার্নাল ক্লকের ব্যাপারটা বলছি কিন্তু। আচ্ছা, এবার ওয়েকফুলনেস ড্রাইভের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম, যে মোটামুটি ধর এরকম একটা সময়, মানে এটা যার যার ডায়ার্নাল ক্লক যেমন হবে,
যে হয়তো এই টাইমটা যদি রাত 12টা হয়, 12 PM ধরা যাক, যে আমি হরমোনের কনসেন্ট্রেশন স্টাডি করে দেখলাম যে 12 PM এ স্লিপ ড্রাইভটা হয়তো ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে এই টাইমটা হয়তো অ্যারাউন্ড 10টা হবে। তাহলে এই সময় তোর জেগে থাকার প্রবাবিলিটিটা প্রচন্ড বেশি। মানে এই 10টার সময় তুই যদি চেষ্টাও করিস, তুই কোনো মতেই ঘুমাতে পারবি না, বা ঘুমানোর চেষ্টা করলেও ঘুমটা ঠিকঠাক হবে না, কারণ এই সময় অ্যাকর্ডিং টু দ্য হরমোনস ওয়েকফুলনেসটা একদম পিকে আছে। তারপর ওয়েকফুলনেসটা কমে কমে দেখ বেড টাইমে এসে অনেকটাই কমে এসেছে। এই সময় ওয়েকফুলনেসটা ভালোই কম আছে, আর স্লিপ ড্রাইভটা ম্যাক্সিমাম আছে। আবার এই সময়টা আমি যদি কনসিডার করি, এই সময় ঘুমটা প্রচন্ড ভালো হওয়া উচিত, কারণ এই সময় স্লিপ ড্রাইভটা একটু কমে এসেছে ঠিকই, কিন্তু ওয়েকফুলনেস ড্রাইভের মিনিমামটা এইখানে আছে। তাহলে তোর বডির হরমোনটাকে আমি যদি প্লট করি, তাহলে সেই প্লট দেখে তুই বলতে পারবি যে দিনের মধ্যে কোন সময়টা ঘুমালে পরে তোর ঘুমটা একদম খুব ভালো ঘুম হবে, এবং যখন জেগে থাকবি তখন তোর ঘুমটা মানে ঘুম ঘুম পাবে না। ঠিক আছে, এবার এইটা দেখ, আমরা অনেক সময় এমন কোনো অ্যাক্টিভিটি করি যার ফলে এই হরমোনগুলো চেঞ্জ হয়ে যায়, হরমোনস চেঞ্জ, এটাকে বলে এফেক্ট অফ এক্সটার্নাল ফ্যাক্টরস। ন্যাচারাল ফ্যাক্টর তো সানলাইট, মানে এই হরমোনের কনসেন্ট্রেশনটা সানলাইট সেটাকে কন্ট্রোল করে, কিন্তু কিছু কিছু আর্টিফিশিয়াল ফ্যাক্টর আছে। ম্যাডাম, বলো। লাল লাইনটা যেখানে একদম নিচে, হুম হুম। সেখানে কালো লাইনটা তো একদম উপরে হবে, মানে একদম প্রচুর ঘুম পাবে, তো মানে ঘুমিয়ার মধ্যে থাকবো তখন। হ্যাঁ হ্যাঁ, সেটা হওয়া উচিত, কিন্তু আনফরচুনেটলি সেটা হয় না। বা সেটা কালো লাইনটা যেখানে উপরে আছে, হুম। সেখানে লাল লাইনটা তো একদম একদম মিনিমাম হবে। হ্যাঁ, কিন্তু হওয়া তো উচিত, সেটা হলে পরে ঘুমটা আরো ভালো হতো, কিন্তু সেটা হয় না। তবে কেউ যদি হরমোনের উপর কন্ট্রোল করতে পারে, ফর এক্সাম্পল যারা ঘুমের ওষুধ খায়, তাদের ক্ষেত্রে হরমোনাল কনসেন্ট্রেশনটা ওই রকমই হয় যেরকম তুই বললি, ফলে তারা প্রচন্ড ভালো ঘুমায়। এবং যারা ঘুমের ওষুধ খায় তারা দেখবি দিনের বেলাতেও তাদের একটু ঝিমানো ভাব থাকে, কারণ তাদের এই স্লিপ হরমোন বা ওয়েকফুলনেস হরমোনগুলো একটু মানে কার্ভগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যায়, বুঝেছিস? কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না বলেই আমাদের মধ্যে অনেকেরই ঘুম একটু পাতলা হয় দেখবি। অনেক লোক দেখবি তাদের মানে ঘুমটা মানে অল্প আওয়াজেই তাদের ঘুম ভেঙে যায়। ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হয় বলতো, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মনে কর এরকম একটা জায়গাতে, হ্যাঁ, ওয়েকফুলনেস ড্রাইভটা মিনিমাম, তো ডিপ ঘুম হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, কিন্তু সে অল্পতেই জেগে ওঠে। মানে কোনো লোক যদি এমন হয় যে সে অল্পতেই জেগে ওঠে, তার মানে তার মিনিমামটা এতটাও নিচে নয়, সেটা নিশ্চয়ই আরেকটু উপরে আছে। আর কেউ হয়তো যখন ঘুমায় সে একদম মানে কুম্ভকর্ণের ঘুম, মানে তাকে কেউ 10বার মানে হুঙ্কার দিলেও আর কি সে কোনো মতেই উঠবে না, তার ক্ষেত্রে নিশ্চয়ই স্লিপ ড্রাইভটা এরম ভাবে ফ্ল্যাট ভাবে বেরিয়ে গেছে। এটা এক একজনের এক এক রকম হয়, এবং এই হরমোনের ব্যাপারটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। একটা অবশ্যই লাইফস্টাইল, মানে খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট, সারাদিনে কে কত শারীরিক পরিশ্রম করছে, এগুলোর উপর তো ডিপেন্ড করেই। এছাড়াও সানলাইটের উপর ডিপেন্ড করে। আর্টিফিশিয়াল জিনিস কার কার উপর ডিপেন্ড করে, এই যে মোবাইল বা ল্যাপটপ থেকে যে মানে যে স্ক্রিনের যে লাইটটা বেরোয়, ঠিক আছে, এই স্ক্রিন লাইট কিন্তু আমাদের ব্রেনকে উত্তেজিত করে। এটা আমরা চলতি কথায় বলেই থাকি যে রাতে ঘুমানোর আগে বেশি মোবাইল ঘাটলে ঘুম আসে না, রাতে ঘুমানোর আগে খুব বেশি পড়াশোনা করলে ঘুম আসতে দেরি হয়। ঠিক আছে, অনেকে বলেন যে রাতে ঘুমানোর আগে 10 মিনিট মেডিটেশন করতে। এগুলো কেন? কেননা এই আর্টিফিশিয়াল ফ্যাক্টরগুলোকে রিডিউস করার জন্য। মানে এখনকার জেনারেশন যেহেতু মোবাইলটা প্রচুর ইউজ করে, মানে এখন তো করতেই হচ্ছে পড়াশোনার জন্য, বা কিন্তু পড়াশোনা ছাড়াও বলছে অন্য কারণে, মোবাইল ল্যাপটপ যেহেতু প্রচুর ইউজ করছে, মোবাইল ল্যাপটপের স্ক্রিন থেকে যে লাইটটা বেরোচ্ছে, এই স্ক্রিন লাইট কিন্তু এই স্লিপ ড্রাইভ বা ওয়েকফুলনেস ড্রাইভের কার্ভগুলোকে শিফট করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, তুই হয়তো তোর অরিজিনাল বেড টাইম মেনটেন করছিস,
কিন্তু তোর স্লিপ ড্রাইভ আর ওয়েকফুলনেস ড্রাইভ দুটোই চেঞ্জ হয়ে গেছে, এবং তোর হয়তো এটা হওয়া উচিত এখন নিউ বেড টাইম অ্যাকর্ডিং টু ইয়োর বডি ক্লক। ঠিক আছে? তুই ধর 12টা পর্যন্ত খুব মোবাইল ঘাটলি, তার ফলে যে হরমোনাল চেঞ্জেস হলো তার জন্য তোর অরিজিনাল বেড টাইমটা হয়তো হয়ে গেছে রাত 1টা, এবং অরিজিনাল ওয়েক টাইমটা হয়তো হয়েছে সকাল 8টা। কিন্তু তুই কি করলি, বাড়ির লোক বকা দেবে, তুই অরিজিনাল বেড টাইম মেনটেন করলি, অর্থাৎ 12টার সময় ঘুমিয়ে পড়লি এবং সকাল 7টার সময় তুই উঠে পড়লি। এর ফলে কি হলো, তোর অ্যাকচুয়ালি 1 ঘন্টা স্লিপ লস হলো, এবং তার ফলে তোর পরের দিন মাঝে মাঝেই ঘুম পাবে, বা ক্লাস করতে এসে ঘুম পাবে, সেটাও হতে পারে। ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি একটা স্টাডি, মানে এই সংক্রান্ত প্রচুর স্টাডি আছে, এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, যেখানে মানে সেই স্টাডিতে এটাই বলছে যে স্কুলের যে টাইমিং সেটা মানে প্রত্যেকটা ক্লাসেই অল্প অল্প করে চেঞ্জ করা উচিত। না হলে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চারা যখন বড় হচ্ছে তখন স্লিপ ড্রাইভ বা ওয়েকফুলনেস ড্রাইভটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, অথচ স্কুলের টাইমটা যেহেতু একই থেকে যায় ফলে ওদের বেড টাইম বা ওয়েক টাইমটা একই রাখতে হয়। এর ফলে ওদের ঘুমটা কমপ্লিট হচ্ছে না এবং ব্রেনের উপর সেটার প্রভাব পড়ছে। তো গল্পের মরাল হচ্ছে এটাই যে আমাদের বডি হচ্ছে একটা ক্লক, এবং সেই বডি ক্লককে যে যত ভালো ফলো করতে পারবে, বা বডি ক্লকটাকে যে যত ভালো কন্ট্রোল করতে পারবে, কন্ট্রোলে রাখতে পারবে, সে হচ্ছে তত ভালো, মানে তত আর কি হেলদি থাকবে এবং ফিট থাকবে। যেমন অনেক বিখ্যাত ব্যক্তির ক্ষেত্রে শোনা যায় যে তারা দিনে 4 ঘন্টা ঘুমোন। হ্যাঁ, তো আমরা ভাবলে অবাক হয়ে যাবো, কারণ আমরা 8 ঘন্টা থেকে 1 মিনিটও কম ঘুমালেই আমাদের মানে সারাদিন ধরেই মাঝে মাঝেই ঘুম পায়। তো ওনারা ওটাকে 4 ঘন্টা কি করে করেছেন, বডি ক্লকটাকে ওইভাবেই অ্যাডজাস্ট করেছেন। এবার সেটা কিভাবে করেছেন তার অনেক প্রসেস থাকতে পারে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে বডি ক্লককে অ্যাডজাস্ট করেছেন বলেই 4 ঘন্টা ঘুমিয়ে ওনারা বাকি সময় ভালোভাবে কাজ করতে পারছেন। আমরা যদি জোর করে 4 ঘন্টা ঘুমাই তাহলে আমরা মানে সুস্থ স্বাভাবিক থাকতে পারবো না, কারণ আমাদের বডি ক্লকটা তো ওই 8 ঘন্টার হিসাবেই সেট হয়ে আছে। তাহলে এখন 4 ঘন্টা করা মানে জোর করে করা। কেউ যদি বডি ক্লকটাকেই সেইভাবে সেট করতে পারে যে 4 ঘন্টাই থাকবে ওর এই ব্যাপারটা, সে যদি সেইভাবেই ওটাকে সেট করতে পারে তাহলে সে কিন্তু 4 ঘন্টা ঘুমিয়েও বাকি সময় কাজ করতে পারবে। এবার তার কিছু প্রসিডিওর নিশ্চয়ই থাকবে যে কিভাবে স্লিপ ড্রাইভটাকে কন্ট্রোল করা যায় বা ওয়েকফুলনেস ড্রাইভটাকে কন্ট্রোল করা যায়, সেটার তো প্রসিডিওর আছে আলাদা। তো এইগুলো সবই ছিল, মানে একটু দেখিনি ব্যাপারটা। আচ্ছা, তো ওই যে বায়োলজিক্যাল ক্লক বা অসিলেটরের যে কনসেপ্টটা, এগুলো সবই কিন্তু বুঝতেই পারছি যে এগুলো সবই ছিল কিছু না কিছু টাইপের প্রসিডিওরাল টাইম, মানে কোনো একটা প্রসিডিওর। যেমন এই যেমন সাইক্লিন তৈরি হলো, যেমন ছিল কার্ভটা এরকম, সাইক্লিন তৈরি হলো, আবার ফল করে গেল, আবার তৈরি হলো, বা কাইনেটসটা এরকম হলো, পিক হলো আবার নেমে গেল, আবার পিক হলো আবার নেমে গেল। তো এগুলো ছিল সবই প্রসিডিওরাল টাইম রিলেটেড। আচ্ছা, কিন্তু টাইম, বায়োলজিক্যাল টাইম যেটা, সেটা আরো দুটো টাইপের আছে। একটা হলো রিলেটিভ টাইম, আর একটা হচ্ছে ম্যানিপুলেটেড টাইম। ঠিক আছে, রিলেটিভ টাইমটা কি সেটা আমি জাস্ট শর্টে বলছি, আর ডিটেলসটা পরের ক্লাসে বলবো। রিলেটিভ টাইম মানে হচ্ছে ব্যাপারটা হলো যে মানে আমাদের বডি তো একটা খুব কমপ্লিকেটেড সিস্টেম। তো একটা যে কোনো প্রসেস, যেমন সেল ডিভিশন, তো সেখানে দেয়ার আর মেনি প্রসিডিওরস, অনেক ধরনের বায়োলজিক্যাল প্রসেস হচ্ছে। প্রত্যেকটা প্রসেসের আলাদা আলাদা টাইম আছে, যে টাইমগুলোকে বলে প্রসিডিওরাল টাইম। কিন্তু সমস্যা হলো যে এই যে আলাদা আলাদা প্রসেস, যেমন সেল ডিভিশনের ক্ষেত্রে আমি বলতে পারি সেলের যে মাস, সেই মাসটা সময়ের সাথে সাথে গ্রো করছে, এটা একটা প্রসেস। আবার ডিএনএ একটা নির্দিষ্ট সময়ে রেপ্লিকেশন হচ্ছে, এটা একটা প্রসেস। তো মুশকিল হলো এই দুটো প্রসেসের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা উচিত। মানে একটা সেল ডিভাইড হলো, তারপরে সেই ডিভাইড হওয়া সেলটা ছোট থেকে বড় হলো, অর্থাৎ মাস বাড়লো। আবার ডিএনএটাও একটা সেল থেকে আরেকটা সেলে
কপি হলো। তো এই যে সেলের মাসটা বাড়ছে আর ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, এই দুটো প্রসেস, দুটো আলাদা প্রসেস, তাদের আলাদা আলাদা প্রসিডিওরাল টাইম আছে এবং তারা আলাদা একটা ক্লক ফলো করছে। এই যে সেলের গ্রোথ, এটা একটা ক্লক ফলো করছে, এই যে ডিএনএ রেপ্লিকেশন সেটা হয়তো অন্য একটা ক্লক ফলো করছে। কিন্তু এই দুটো ক্লকের মধ্যে অবশ্যই একটা সিনক্রোনাইজেশন থাকতে হবে, তা না হলে তো ব্যাপারটা উল্টোপাল্টা হয়ে যাবে। হয়তো একটা সেল তৈরি হলো কিন্তু সেখানে কোনো মানে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার আগেই হয়তো সেলটা ডিভাইড হয়ে গেল, এরকম তো হতে পারে। এই ছবিটা দেখলে যেমন বোঝা যাচ্ছে যে ডিএনএ যেই মুহূর্তে রেপ্লিকেশন চলছে সেই মুহূর্তেই সেলের মাসটা গ্রোথ হচ্ছে। তারপর এই পয়েন্টে এসে সেল যখন ডিভিশন হচ্ছে, মানে সেল ডিভিশনের আগেই কিন্তু ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে গেছে। সেল ডিভিশন তো এখন হচ্ছে, তার আগেই ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে গেছে। এটা যদি উল্টো হতো, অর্থাৎ যদি সেল ডিভিশনটা এখানে হতো, অর্থাৎ ডিএনএর কপি এখনো তৈরি হয়নি, আগেই সেলটা ডিভাইড হয়ে গেল, তাহলে তো আমাদের বডিটা উল্টোপাল্টা হয়ে যেত, মানে তাহলে আর গ্রোথটা বেসিক্যালি হতো না। তাহলে এই যে একটা কোরিলেশন বা কোঅর্ডিনেশন, যে দুটো ঘড়ি একটা সেলের ডিভিশনকে কন্ট্রোল করছে আর একটা ডিএনএর রেপ্লিকেশনকে কন্ট্রোল করছে। ডিএনএ রেপ্লিকেশনও একটা রিপিটেড প্রসেস, একটা ক্লক আছে। সেল ডিভিশনও একটা রিপিটেড প্রসেস, তারও একটা ক্লক আছে। কিন্তু এই দুটো ক্লকের মধ্যে একটা সিনক্রোনাইজেশন থাকতে হবে যাতে ডিএনএ কপি হওয়ার পরেই সেলটা ডিভিশন হয়। এই যে ব্যাপারটা, দিস ইজ কল্ড দ্য রিলেটিভ টাইম, অর্থাৎ দ্য correlation between procedural time। ঠিক আছে, তো কোন কোন ক্লক একটা ক্লক আরেকটা ক্লকের মানে হিসাবে কিভাবে রিলেটিভলি চলছে বা স্লো যাচ্ছে ফাস্ট যাচ্ছে, সেই ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে স্টাডি করব। ততক্ষণ তোরা নিজেদের স্লিপ ড্রাইভ নিয়ে একটুখানি চিন্তা ভাবনা কর।